আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। দি ফ্রেশ পেপারের পক্ষ থেকে মোহাম্মদ ফেরদৌস রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি বিশাল বড় ব্লগে। আসলে আজকে আমার উইকেন্ড। আমি আজকে একটা ভিডিও তৈরি করব। এই ভিডিওতে আমি আমার সারাদিনের অ্যাক্টিভিটিসগুলো দেখানোর চেষ্টা করব, অর্থাৎ সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত কি করে থাকি। কয়েকটা রেসিপি শেয়ার করব, তার সাথে কিছু মোটিভেশনাল কথাবার্তা বলবো, আমার চ্যানেল সম্পর্কে বলবো, আমার অডিয়েন্স সম্পর্কে বলবো। আহ, মোটামুটিভাবে একটা ব্লগ টাইপের ভিডিও আর কি। আমার ঘরের কিছু জিনিস দেখাবো। আর রেসিপি রিলেটেড অবশ্যই টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। তো আশা করি আমার সাথে আপনাদের একটা দিন ভালো কাটবে। অনেকে যায় না, একটু আউটিংয়ে যায়, ঘুরতে যায় কোথাও সারা দিনের জন্য। তো আমি ভাবলাম যে আজকে আমার অ্যাক্টিভিটিসগুলো সারাদিনের, সেটা আমি আমার সাবস্ক্রাইবার, আমার ফ্রেন্ড, আমার ফলোয়ার্স, তাদের সকলের সাথে শেয়ার করি। তো চলুন শুরু করি। আজকে সারাদিনে সকাল থেকে আমি কী কী অ্যাক্টিভিটিস করি, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আশা করি ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন, যদি সুযোগ হয় শেয়ার করবেন। নতুন চ্যানেলে হয়ে থাকলে, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে জাস্ট ফলো মি। তো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। সকালবেলার খুব সাধারণ নাস্তা আজকে বানাবো। সচরাচর নাস্তা আমি তৈরি করি মাঝে মাঝে। তো আগে লাল আটা রুটি খেতাম, বাট এখন সাদা আটা। বাসায় লাল আটা কেউ খেতে চায় না। তো লাল আটায় যে কী পরিমাণের ফাইবার থাকে সেটা কাউকে বোঝাতে পারি না। যাই হোক, মেয়ে যাচ্ছে স্কুলে পরীক্ষা দিতে, এর জন্য আমার নাস্তা আমাকে নিজেকে বানাতে হচ্ছে। কিন্তু অন স্ক্রিনে আমি আমার মেয়েকে দেখাবো না, যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছে। পরীক্ষাটা ভালোভাবে দিও, ঠিক আছে? রুটিটা বানানোর পরে হালকা একটু ছেঁকে রেখে দেওয়া হয় ফ্রিজে। পরবর্তী সকালবেলায় এটা ফ্রোজেনই হয়ে গেল। গরম গরম টাটকা টাটকা যে রুটি বানিয়ে খাওয়া, সেই স্বাদটা হয়তো বা পাচ্ছি না। যাই হোক, সাদা আটা রুটি খাবো, সাথে একটা ডিম পোস্ট খাবো, আর ফুলকপি আলু দিয়ে ভাজি। সাধারণত রাতের বেঁচে যাওয়া তরকারি থাকলে সেটা দিয়ে আমি সকালের রুটি খেতে খুব বেশি পছন্দ করে থাকি। আর ডিম মাঝে মাঝে সেদ্ধ খাই, মাঝে মাঝে পোস্ট করে খাই। তো ডিম একটা খাওয়া হয় রেগুলারই। তবে এই রুটি দিয়ে সবজি দিয়ে খেতে, অর্থাৎ শীতকালের এখন বাজারে তো প্রচুর সবজি পাওয়া যায়। তো ওই সবজিগুলো যদি একটু রান্না করে ভাজি করে রাখা হয় এবং সকালবেলা গরম গরম সবজি আর রুটি, ওফ, এটা আসলে অমৃত। আসলে তাওয়াটা গরম হওয়ার আগেই আমি রুটিটা দিয়ে দিয়েছি, এই জন্য একটু সময় লাগছে রুটিটা হতে। যাই হোক, আর এই তাওয়াটাও খুব বেশি ভালো না, বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম, হয়তো বা ঠকে গিয়েছি। তাওয়ার এই ইগুলো উঠে গিয়েছে, এটা হয়তো বা উপরে একটা কেমিক্যালের একটা প্রলেপ দিয়েছে, দিয়ে এটা চকচক করছে। বাট বাংলাদেশ একদম ইদানিং নষ্ট হয়ে গেছে, ফটকা হয়ে গেছে। সব কিছুতেই ভেজাল। খাবার খাবো ভেজাল, আটা ময়দা সুজি সবজি মাছ সব কিছুতেই ভেজাল, ভালো কোনো কিছুই নাই। এখন এর ভিতরে যতটুকু ভালো থাকা যায়, ভালো খাওয়া যায়। এই দেখুন রুটি কীভাবে ফোলাতে হয়, হ্যাঁ, এভাবে দিয়ে রুটি ফুলে যাচ্ছে। রুটি ফোলাটা আসলে খুব ভালোই লাগে দেখতে, সুন্দর দৃশ্য। বেশি না, দুইটা রুটি খাবো। সকালবেলা বেশি রুটি খাওয়া যায় না। আর সাথে একটা ডিম, সবজি, এক কাপ চা, বাস, এনাফ। তোমার প্রথম রুটিটি প্রায় হয়ে গিয়েছে ভাজা। অনেকে রুটি পুড়ে মচমচে করে ফেলে, আমি আসলে অতটা পছন্দ করি না। নরম একটু তুলতুলে হলে রুটিটা ভালো হবে। এই দেখুন, রুটি ডান। এখন রুটিটা আমি একটা প্লেটে তুলে নেই। আরেকটা রুটি ভাজবো।
সেকেন্ড রুটিটা দিয়ে দিলাম। এটা লেগে যায় কেন দেখি তো। দুই নম্বর রুটিটা ভাজা হচ্ছে। না, পাউরুটি না, নর্মাল রুটি। এটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এখন আমার রুটি ভাজা তাওয়া প্রচণ্ড গরম হয়ে গিয়েছে। আর আমার এই ইন্ডাকশন চুলাটা খুব ভালো চলছে এবার। এটা সম্ভবত ভালো চলছে, ব্র্যান্ডের নাম বললাম না। কিন্তু প্রথমে এই একই ব্র্যান্ডের একটা চুলা কিনেছিলাম নিউ মার্কেট থেকে, বাট সেটা 6 মাসেও টিকেনি। দাম একটু কম ছিল, কিন্তু বুঝতে পারিনি যে সেটা আসলে অরিজিনাল ব্র্যান্ডের না। পরবর্তীতে আবার ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলাম। একটা ফ্রেন্ড ছিল আমার নিউ মার্কেটে, অলি নাম। ওই আমাকে সাজেস্ট করলো, চলো তুমি যেহেতু ব্র্যান্ডেডটা কিনতে যাচ্ছ, তোমাকে অ্যাকচুয়াল ব্র্যান্ডের শোরুমে নিয়ে যাই। তো আমাকে নিয়ে গেল, নিয়ে যেয়ে পরে ওখান থেকে কিনলাম। দামও প্রায় দ্বিগুণের কাছাকাছি, কিন্তু আলহামদুলিল্লাহ এটা ব্যবহার করে সেই লেভেলের মজা পাচ্ছি। আর মূলত আমি আমাদের ঘরে রান্নাবান্না এই ইন্ডাকশন চুলাতেই বেশি হয়। আর ভাতটা শুধুমাত্র আমরা আমরা ওই সিলিন্ডার গ্যাসে রান্না করি। আর বাকি চাটা সহ নাস্তা টাস্তা যা হোক, রুটি যাই হোক না কেন, আমরা ইন্ডাকশন চুলাতেই রান্না করে থাকি। দেখলেন আমার এই রুটিটা কত দ্রুত হয়ে গেল। তবে এটা প্রথমটা কত ফুলেনি, প্রথমটা কত সুন্দর ফুলেছিল, এটা ফুলেনি। ওকে, ডান রুটি ভাজা। তো রুটি ভাজা শেষ, এবার আমরা বানাবো একটা ডিম পোস্ট করবো। একটু অপেক্ষা করে একটা ডিম নিয়ে আসি ফ্রিজ থেকে। ডিম সচরাচর সরিষার তেল দিয়ে খেতে খুব পছন্দ করি। সরিষার তেল, মাস্টার্ড অয়েল। আমি মাস্টার্ড অয়েলটা খুব বেশি পছন্দ করি। যদি ওটা হাই হিটে এটাও হয়ে যায়, বেশি হাই হিটে এটাই করা যাবে না। আমি জাস্ট একটু গরম হলেই আমি ডিমটা ছেড়ে দেবো। একটু গরম হলে আমি ডিমটা ছেড়ে দেবো। মোটামুটি আমার তাওয়াটা ভালোই হিট আছে। সো আমি একটু করি কি, এখানে একটু লবণ দিয়ে দিই। লবণ দিয়ে দিই যাতে ডিমে লবণটা কম দিতে হয়। বাস, একটু লবণ দিয়ে দিলাম। ডিম পোস্টটাও প্রায় হয়ে যাচ্ছে। ডিম সচরাচর আমি কুসুমটা একটু নরম রাখার চেষ্টা করি, হয়তো এক একজন এক একভাবে খেয়ে থাকে, আমি একটু নরম করেই খাই। আর ডিমের উল্টানোটা একটু ঝামেলা মনে হয় আসলে, তাওয়াটা ফ্রাই প্যানটা অতটা ভালো না, যে কারণে একটু ঝামেলা হয়ে যায়। যাক, এবার তো সুন্দর করলাম। ডিম ভাজা মোটামুটি ডিম ভাজা হয়ে গেছে আমার। চুলাটা আমি বন্ধ করে দেবো, যেহেতু তাওয়াটা অনেক হিট আছে, অর্থাৎ ফ্রাই প্যানটা অনেক হিটে আছে, বন্ধ করে দেবো। সকালের নাস্তা আসলে খুব বেশি সময় লাগে না বানাতে। হয়ে গেল আমার ডিম রুটি। এই হলো সকালের নাস্তা। ভাজির পরিমাণটা কম, তারপর আলহামদুলিল্লাহ ভাজিটা দিয়েই নাস্তাটা খেতে মূলত বেশি ভালো লাগে। একটু ডিম নিয়ে শীতকালের সবজিগুলো এখন যদিও সারা বছর পাওয়া যায়, তারপরেও শীতের সবজি শীতের সময় মজা। ফুলকপি দিয়ে আলু ভাজি, ডিম পোস্ট, রুটি, সকালবেলা খেতে দারুণ লাগে।
এই যে বলেছিলাম না, ডিমটা আসলে এই যে দেখুন ডিমের কুসুমটা একবারে, এটা খুব ফেভারিট আমার, এভাবে খেতে খুব ভালো লাগে। জাস্ট কুসুমটা একটা প্রেস করলেই বের হয়ে আসবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সকালের নাস্তা পর্ব শেষ। এই দুধ চাটা দেখলে মেজাজটা খারাপ হয়ে যায় সকালবেলা। তার সময় আমার পছন্দ হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা, তুলসী পাতা দিয়ে আমি একটা চা খাই, অথবা আদা চা বা রং চা অথবা গ্রিন টি। না, তারা সেটা খাবে না, স্বাস্থ্যকর ব্যাপারটা তারা বোঝেই না। হ্যাঁ, তো সকালবেলা দুধ চা গ্যাস্ট্রিকের এক, কি বলবো, কার সাথে গ্যাস্ট্রিক বেড়ে যায় এই দুধ চাটা দেখলে বা খেলে। বাধ্য হয়ে খেতে হবে দুধ চাটা। শুধুমাত্র মুখের মজা, স্বাস্থ্যগত কোনো বেনিফিট এই চাতে নাই। তাই চেষ্টা করবেন এই চাটা না খাওয়ার জন্য। ও বাবা, বারান্দায় দাঁড়িয়ে চা খেতে ভালোই লাগে। বারান্দাটা বেশ খোলামেলা, কিছু গাছগাছরা লাগিয়েছে এখানে, অবশ্য দেখাবো একটু পর গাছগাছালিগুলো। শীতকালে হালকা রোদ থাকলে শরীরে পড়লে এটা আরও ভালো লাগে। রোদে আছে ভিটামিন ডি, যেটা আমাদের অনেকেরই নাই, ওষুধ খেতে হয়। তাই আমাদের প্রতিদিনই কম বেশি 15 মিনিট করে রোদে দাঁড়ানো উচিত। আর ডাক্তাররা সেটা সাজেস্ট করে, সেটা হচ্ছে যে মধ্য দুপুর, অর্থাৎ 12টা, 1টা, 2টা, এই সময়টার ভিতরে রোদে ভিটামিন ডি এর প্রাদুর্ভাবটা বেশি থাকে। তো সবসময় তো সুযোগ হয়ে ওঠে না, তাই যখনই সুযোগ হয় তখনই দাঁড়াই। এটা হচ্ছে আমার বারান্দা থেকে বাইরের দৃশ্যটা। ওই দূরের খোলা মাঠে সকালে জগিং করতে যাই, একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করি। আর আসুন আপনাদের আমার বাগানটা একটু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমার ছোট্ট একটা বাগান, খুব বেশি দিন হয়নি, 3 থেকে 4 মাস হয়েছে। এটা হচ্ছে আমাদের বেগুন গাছ। বেগুন এখনো ধরেনি, তবে প্রচুর ফুল এসছে। এই যে দেখুন বেগুনের ফুল, এই যে এখানে অনেক ফুল এসছে, দেখছেন বেগুন। এবং গাছটা মাসাল অনেক বড় হয়েছে। আমি আসলে রেডি মিক্স সয়েল ইউজ করি, যে কারণে মাসাল্লাহ গাছটার গ্রোথ অনেক ভালো ছিল। তো আশা করি বেগুন ধরে যাবে, তখন আর কিনে খেতে হবে না। সামনে আবার রমজান আসছে, রমজানে তো বেগুনের দাম আকাশচুম্বী হয়ে যায়। আশা করি এই বেগুন গাছের বেগুন দিয়ে বেগুনি খেতে পারবো। মেয়ের খুব শখের একটা গাছ, বেলি ফুল, দুটো ফুটেছিল। এটাও মোটামুটি হয়, শীতকালে মনে হয় গাছের গ্রোথটা একটু কম থাকে, তো বেলি গাছটা ততটা গ্রোথ হয়নি যেভাবে হওয়ার কথা ছিল। তবে মাশাল্লাহ আমার এই মরিচ গাছটা দেখুন, এটা তো প্রচুর ফুল এসছে। মরিচ গাছে এই যে দেখুন প্রচুর ফুল ফুল এসছে। আশা করি এই মরিচ গাছেও মরিচ ধরবে। এই যে দেখুন ফুল আসছে, দেখতে ভালোই লাগে। ফুল ঝরেও যায়, তবে এই জন্য স্প্রে করে দিই মাঝে মাঝে। তারপর গতকালকে লাগিয়েছি এটা দেশি টমেটো গাছ, আশা করি এটা তো হয়ে যাবে। সস্তায় পেয়েছি, 10টা গাছ 20 টাকা, 2 টাকা পিস প্রতি গাছের চারা। তো একটা গাছও যদি বেঁচে যায় তাহলেই
বাম্পার ফলন হবে আশা করি। আর এটা হচ্ছে আমার বোম্বাই মরিচ, এটা তো প্রচুর ফুল এসছে, এটা তো বোম্বাই মরিচ ধরবে আশা করি। আর এই গাছটা বলেন তো কি, এটা এটা হচ্ছে পাথরকুচি। পাতাটা দেখতে খুব সুন্দর লাগে, খুব হার্ড একটা পাতা, পাথরকুচি। তো এটার একটা ভেষজ উদ্ভিদ, এটার অনেক গুণাগুণ আছে। আর সবচেয়ে খারাপ লাগছে আমার এই গাছটা দেখে, এটা লেবু গাছ। লেবু গাছটা আসলে গ্রোথও নাই এবং পাতাগুলো কেমন হলুদ হয়ে গিয়েছে দেখছেন। তবে একজন কৃষিবিদের সাথে কথা বলেছি, উনি বলেছে একটা স্প্রে তৈরি করার জন্য, এই যে সেই স্প্রেটা তৈরি করে দিচ্ছি, দেখা যাক কি হয়। আর এটা হচ্ছে আমার মিরাকেল গাছ। ছোট্ট একটা গাছ, দেখুন কত ছোট্ট একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছে এই যে দুটো পেয়ারা ধরেছি, একটা আর এই যে এখানে একটা পেয়ারা। দেখতে ভালোই লাগে আসলে, নিজের লাগানো গাছ, সেই গাছে যদি ফল আসে তাহলে সেই ফলগুলো দেখতে অনেকটাই ভালো লাগে। আর রোদ আসে, রোদ থাকার বিধায় এবং এখানে প্রচুর আলো আসে, আলো থাকার কারণে গাছগুলো খুব ভালো হয়। আর এখানে একটা অ্যালোভেরা, এটা মাঝে মাঝে সকালবেলা আমি অ্যালোভেরাটা খাই। তো আগে বাইরে থেকে কিনে নিয়ে আসতাম, তো একটা লাগানো হলো। তো এটা একটু বড় টবে লাগাতে হবে মেবি, তারপরেও হচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ। এটাতে আমরা পুদিনা লাগাবো, মাটি রেডি করে রেখেছি, পুদিনা পাতা লাগাবো। আর দেখুন ধনিয়া পাতা, মাশাল্লাহ, ধনিয়া পাতা। আমি বড় একটা টবে ধনিয়া পাতা লাগিয়েছি এবং তার উপর আমি পুঁই শাক দিয়েছি। এই দেখুন পুঁই শাকে কত সুন্দর ফুল, এগুলো কী বলে, পুঁই শাকের বীজ নাকি, এই যে দেখুন কত সুন্দর, দেখতে ভালোই লাগে। অবশ্য একবার না দুইবার খাওয়া হয়েছিল পুঁই শাক থেকে, পুঁই পাতা পেরে। আর এখানে একটা টাইম ফুলের গাছ আছে। তো মোটামুটি এটা হচ্ছে, অনেকে ছাদ বাগান করে, আমার তো আর ছাদ নেই, ভাড়া বাসা, তাই এখানে চেষ্টা করেছি বারান্দাতে ছোট্ট করে একটা বাগান করার জন্য এবং সব ধরনের গাছ লাগানোর জন্য, যেখানে ভেষজ গাছও আছে, অর্থাৎ ঔষধি গাছ, ফলের গাছ, ফুলের গাছ, সবজি গাছ, সব কিছু মিলিয়ে ছোট্ট করে একটা বাগান করার চেষ্টা করেছি। মোটামুটি এই হচ্ছে আমার বাগান, এবং পরবর্তীতে আবার দেখাবো যে বাগানের সবজি ধরলে বা ধরলে ভিডিওতে দেখানো হবে। আপনারাও চাইলে আসলে, সবাই চাইলেই পারি আমরা ছোট্ট করে, যার যতটুকু অবস্থান বা যতটুকু জায়গা আছে সেই জায়গাতে এ ধরনের ছোটোখাটো একটু বাগান করার জন্য। আর এটা আসলে একটু শখেরও বিষয়, সময় দিতে হয় কিছুটা। আর আমি আসলে ওই রেডিমিক্স সয়েল ব্যবহার করার কারণে আমার মাটি তৈরিতে আমার কোনো ঝামেলা হয়নি, খুব সুন্দর হয়েছে। এগুলো টবগুলো কিনে নিয়েছি এলাকা থেকে, আনার পরে এটা লাগিয়ে দেওয়া হয়েছে আর কি। তো দেখা যাক কতটুকু যেতে পারি। আরও কিছু গাছ লাগাবো, তবে এগুলার গ্রোথ কীরকম হয় দেখার বিষয়, তারপর আমরা নতুন করে একটা গাছ লাগাবো। কেমন লাগলো বারান্দার এই ছোট্ট বাগানটি? খুব ছোট্ট করে তৈরি করেছি বাগানটি, আস্তে আস্তে বড় হবে। আর বাগান করাটা আমার অনেক আগে থেকে শখ ছিল। আর যেহেতু দি ফ্রেশ ফ্লেভার চ্যানেল নিয়ে কাজ করি, চাচ্ছিলাম যে রেসিপি রিলেটেড যে ভিডিওগুলো তৈরি করি, ধরো ধনিয়া পাতা লাগলো, একটু পুদিনা পাতা চা খেতে মন চাচ্ছে, বাগান থেকে তুলে এনে ভিডিও শ্যুট করলে জিনিসটা আরও বেশি অথেন্টিক সুন্দর দেখায়। আর অনেক ফ্রেশ একটা ব্যাপার স্যাপার থাকে। ধরুন আমি একটা বেগুন খাচ্ছি একদম ফ্রেশ, ধনিয়া পাতা খাচ্ছি ফ্রেশ, অথবা একটা পেয়ারা খাচ্ছি একদম অর্গানিক ওয়েতে, পেয়ারাটা খাচ্ছি। বাজারে তো অথবা কেমিক্যাল অথবা বিভিন্ন ধরনের ফরমালিন ইউজ করা হয়, সেটা ইউজ করা হয় না। মেয়ে চলে গেল কিছুক্ষণ আগে পরীক্ষা দেওয়ার জন্য। তো আজকে আমার উইকেন্ড, বাসায় থাকবো সারাদিন। আর আমার দি ফ্রেশ ফ্লেভার চ্যানেলের জন্য বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করব, আইডিয়া জেনারেট করব। তো আজকে পরিবারকে অর্থাৎ ফ্যামিলিকে একটা সারপ্রাইজ দেব, যেহেতু ওরা, আমার বেবির এক্সাম চলছে। তো এক্সাম শেষ হতে তো মোটামুটিভাবে 2-2.5 ঘন্টা সময় লাগবে। তো এই 2-2.5 ঘন্টার ভিতরে আমি চাচ্ছিলাম যে একটা রেসিপি তৈরি করে ফেলি। কি বলেন? তো গতকালকে একটা পাতাকপি কিনে নিয়ে এসেছিলাম। এই হচ্ছে পাতাকপি, মোটামুটি বড় সাইজেরই পাতাকপিটা, 40 টাকা নিয়েছে, মোটামুটি সস্তায়। তো বললাম না, শীতের সবজি এখন খেতে খুব বেশি ভালো লাগে, শীতের সবজি দিয়ে যে কোনো কিছু রান্না করতে খুব মজা লাগে। তো এই পাতাকপি দিয়ে আজকে দুইটা রেসিপি তৈরি করব। অনেকে এটাকে বাঁধাকপি বলে, মানে পাতার জন্য অনেকে পাতাকপি বলে, অনেকে বাঁধাকপি বলে, আমি জানি না আসলে অ্যাকচুয়াল নামটা কি, পাতাকপি না বাঁধাকপি। তো যাই হোক, এটা দিয়ে আমরা একটা ভাজি তৈরি করব আলু দিয়ে।
আর সেকেন্ড যেটা করব সেটা হচ্ছে যে এটা একটা পাকোড়া বানাবো। তো পাকোড়াটা বিকেলে তৈরি করব। তো এখন যেহেতু এটা একটা ভাজি তৈরি করব, তাহলে এটাকে একটু প্রসেস করে কাটবো। আসুন শুরু করি। বাঁধাকপিগুলো আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। হুম, সুন্দর করে। আর এই ফুল বাঁধাকপি থেকে আমি এতটুকু অর্ধেকে একটু কম নিয়েছি, যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম। আমি, আমার মেয়ে আর আমার ওয়াইফ, তিনজন। তো এর জন্য আমি এই পরিমাণে বাঁধাকপি কুচি করে কেটে নিলাম, মোটামুটি ঝুরি করে। আর এই বাঁধাকপি ভাজি করব আলু দিয়ে। আপনারা আসলে এই বাঁধাকপি আর কী কীভাবে খেতে পছন্দ করেন বা কী কীভাবে রান্না করে খান, সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। হুম। আর হচ্ছে শীতের এই সবজি আসলে খুবই মজার। যদিও সারা বছর পাওয়া যায়, তারপরও শীতকালের এই সবজিটা শীতেই মজা। শীতকালে আর একটা বিড়ম্বনা আছে, মাছি, প্রচুর মাছি থাকে শীতকালে, তাই না? আপনাদের ওখানে মাছি থাকে কি না কে জানে। আমাদের এখানে প্রচুর মাছি। আর এই শীতের তীব্রতা মোটামুটিভাবে অনেক বেশি। আর এখন আমি এর সাথে দুটো আলু নিয়েছি। আলুগুলোকে পিল করে নেব, কারণ এর সাথে আলু না দিলে ভাল লাগবে না। হুম। তো আলুগুলো পিল করে নিচ্ছি। শীতের কথা বললাম আর কি, আসলে শীত এবার সেভাবে পড়েনি, কারণ নভেম্বরের শেষ চলছে, ডিসেম্বর ছুঁই ছুঁই। তারপরেও শীতের সেরকম প্রকোপ নেই, যেহেতু আমি ঢাকাতে থাকি। ঢাকাতে তো এমনি শীতের প্রকোপটা কম থাকে। আচ্ছা, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানান, এবং আপনাদের ওই এলাকাতে শীতের প্রকোপটা কেমন জানাবেন। আমি চেষ্টা করেছিলাম নতুন আলু দিয়ে এই বাঁধাকপির ভাজিটা করার জন্য, কিন্তু বাজারে এখনও নতুন আলু সেভাবে আমার চোখে পড়েনি, উঠেনি হয়তো বা। কারণ এই পুরনো আলুগুলো, এই যে দেখেন, প্রচুর থাকে, হ্যাঁ, কালো কালো হয়ে গেছে। যে কারণে এই পুরনো আলুগুলো দিয়ে খেতে ততটা মজা লাগে না আর কি। তারপর এখন মন্দের ভালো, কি করার, এটা দিয়ে করতে হবে। তো আলু না দিলে আবার ভালো লাগবে না, শুধু শুধু বাঁধাকপি খেতে একটু লাগবে, একটু আলু থাকলে ভালো লাগে। এই যে দেখেন, দেখছেন, এই যে প্রত্যেকটা আলুতে এরকম কালো কালো হয়ে গেছে। যাই হোক, মোটামুটি পিল করে নিলাম। আর আলু দেখেন, এই যে আলুর সৌন্দর্যও নাই। আলুগুলো কেমন জানি, এই দেখেন ফাটা ফাটা আলু, হ্যাঁ। তারপর এখন যা পেয়েছি বাজারে, দ্রব্যমূল্যের দামও প্রায় বেড়ে গেছে, তবে আলুর দামটা অনেক সস্তা। এতদিন তো 20 টাকা করে ছিল, এখন মনে হয় 2 টাকা করে বাড়িয়েছে। এই দেখুন কতগুলো আলু ওয়েস্টেজ হচ্ছে আমার, হ্যাঁ, আমি কেটে ফেলে দিচ্ছি। এই আলু, শীতের আলু, নতুন যে আলুটা উঠবে সেই আলুটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভর্তা, উফ, অসাম লাগবে খেতে। তো অপেক্ষায় আছি কখন শীতের আলুটা আসবে বাজারে, আর আমি সেই ভর্তাটা বানিয়ে খাবো। আপনার শীতের আলু, ধনিয়া পাতা, এবং পাশাপাশি হচ্ছে আপনার নতুন আলুর সাথে আপনি যদি একটু সরিষার তেল দিয়ে আলুটা বানান, তাহলে ওই ভর্তা দিয়েই 2-3 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। তো আলুটা কাটার আগে ধুয়ে নিলে ভালো হয়, আমি ধুয়ে নিয়েছি। তারপরে যদি আবার আরেকবার ধুতে হবে, কারণ আলুর আলুটা আসলে ওয়েস্টেজ হয়ে গেল অনেক। আলুটা ভালো ছিল না। তবে আমাদের ময়মনসিংহ নেত্রকোনা অঞ্চলে একটা আলু পাওয়া যায়, সেটাকে আমরা বলি জাম আলু। আপনারা চেনেন কিনা জানি না, কোনো একদিন সুযোগ হলে দেখাবো। সেই জাম আলুটা দিয়ে ভর্তা বানালে ভর্তাটা এতটা মজা, এবং জাম আলুটা হচ্ছে জামের মতো আর কি, লাল রঙের, লম্বা লম্বা হয়। আর হচ্ছে ওই জাম আলুটা খুব আঠালো হয়, হ্যাঁ, খুব আঠালো টাইপের হয়। তো যাই হোক, আমার মোটামুটিভাবে আলুগুলো পিল করা হয়ে গেল। এবার আমি আলুগুলোকে একটু কিউব করে কেটে নেব আর কি, হ্যাঁ, কারণ আলুটা দিলে একটু ভাল লাগবে আর কি। আমি এটাও খেতে চাইবে, তা নাহলে বলবে যে বাবা এটা কী বানিয়েছো। আসলে ছোট মানুষগুলো সবজিগুলো সেভাবে আমরা যেভাবে পছন্দ করি সেভাবে তারাও হয়তো বা পছন্দ করে না। তারা ভাবে যে সবজি থেকে মাংস, এগুলো তাদের জন্য পুষ্টিকর। তবে যেহেতু মেয়ের বয়সটা কম, প্রথম থেকে চেষ্টা করছি যে যদি সবগুলো সবজিতে হ্যাবিচুয়েট করানো যায় তাহলে ভালো হয়। তো বাচ্চারা তো এমনি সবজি পছন্দ করে না, তারপর যদি সবজিটাকে টেস্টি করা না হয় তাহলে তো হইল না। এই যে দেখেন, আমি ওইভাবে একটু কিউব আকারে কেটে নিলাম। তো আলুগুলো দিলে এই ভাজিটা একটু ভালো হবে।
আর সকালবেলা এই ভাজি দিয়ে আপনি রুটি খাওয়া যায়, এটা খুব ভালো লাগে ভাজি দিয়ে রুটিগুলো খেতে। আর নতুন নতুন সবজির ভাজি আসলে স্বাদই অন্যরকম। নতুন সবজি দিয়ে যে কোনো কোনো কিছু রান্না করলে সেটা মজাই লাগে আর কি। গতকালকে আবার শালগম কিনে এনেছিলাম বাজার থেকে। শালগম দিয়ে শোল মাছ দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে। আসলে রান্নাটা আসলে একটা শিল্প। এটা আসলে অনেকে বলে যে ছেলে মানুষ রান্না করি, ভিডিও বানাই। অনেকে প্রশ্ন করে বা বলে যে আর কোনো টপিক পেলে না রান্নাবান্না নিয়ে কাজ করো। আমি বললাম আরে ভাই, বিশ্বের সকল বড় বড় রেস্টুরেন্ট, দামি দামি রেস্টুরেন্ট, ইভেন ঢাকাতেও আপনি যেখানে যান না কেন সবগুলোতে শেফ সবাই কি ছেলে। তো আমার একটা শখ আছে একটা কোর্স করার, যে একটা শেফ কোর্স করার একটা শখ আছে, দেখি। তো রান্নাবান্না একটা শিল্প, এটা যে কেউ করতে পারে আসলে। কাজ কারো ছেলে মেয়ের ভেদাভেদ নাই, যে কেউ করতে পারে। এই যে হয়ে গেল, কিউব করে কেটে নিচ্ছি, খুব বেশি না, 2টা আলু দেব। তাহলে কি হবে, আপনার ভাজিটা খেতে ভালো লাগবে। তো মোটামুটিভাবে আমার ভাজির প্রসেস কমপ্লিট, এখন রান্না চড়াবো আর কি। হ্যাঁ, এই তো চলুন রান্না করে যাই। যেই সবজিগুলো অর্থাৎ বাঁধাকপি কেটে রেখেছিলাম সেটা সিদ্ধ হওয়ার জন্য চুলোতে বসিয়ে দিলাম। এটা সিদ্ধ হচ্ছে। তো আমরা বেশি সিদ্ধ করব না, মোটামুটি 60-70% মতো সিদ্ধ হলেই আমরা এটাকে নামিয়ে ফেলবো। তো একটু গ্রিন গ্রিন থাকবে আর কি। হ্যাঁ, আর সবজি বেশি সিদ্ধ করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমরা বেশি সিদ্ধ করব না, আমরা মোটামুটিভাবে 60-70% মতো সিদ্ধ হলে আমরা সবজিগুলোকে নামিয়ে ফেলবো। তারপর আমরা এটার জন্য ওই আলুর সাথে সিদ্ধ করে আমরা পরবর্তীতে ভাজির প্রসেসটা করব আর কি। হ্যাঁ, তো সবজি সিদ্ধ হচ্ছে, আর কিছুক্ষণ লাগবে, আর 1-2 মিনিটের ভিতরে আমরা এটা নামিয়ে ফেলবো, নামিয়ে প্রসেস চলে যাব। রান্না বসানোর পূর্বে ভাবলাম একটু ফল খেয়ে নেই। তো গতকালকে এই পেঁপেটা কিনে এনেছিলাম, বলেছে গাছ পাকা পেঁপে। তো পেঁপেটা সাইড দিয়ে একটু কেটে দেখাইছে যে একদম পাকা পেঁপে। তো চিন্তা করলাম যে ওই ভাজিটা করার পূর্বে পেঁপেটা একটু খেয়ে নেই। তো যাই হোক, এখন এটা একটু পিল করি। এখনকার কোনো ফল খেয়েও কোনো শান্তি নেই, কারণ ফরমালিনের যুগ। পেঁপেও গাছে পাকতে দেয় না। কাঁচা পেঁপেকে পেড়ে নিয়ে এসে কি প্রসেসে নাকি পেঁপে পাকিয়ে ফেলে। তো যাই হোক, দেখে তো মনে হচ্ছে ভালোই, যদিও লোকটা আমার এলাকার পরিচিত। তো বললো যে ভাইয়া নিয়ে দেখেন, পেঁপেটা ভালো হবে। তো বললো দাও, পেঁপে তো খেতেই হয়। পেঁপে অবশ্য আমাদের লিভারের জন্য খুব ভালো। আর পেঁপে হজম শক্তি বৃদ্ধি করে। আর হচ্ছে আমি রেগুলার বেসিসে পেঁপে খাই, আমার বাসাতে পেঁপেটা খুব সবাই পছন্দ করে। তো কাঁচা পেঁপেটা খাওয়া হয় না, পাকা পেঁপে বেশি খাওয়া হয়। আর দামেও খুব সস্তাই, 60 টাকা কেজি পেঁপে। তো ভাবলাম যে রান্না করার পূর্বে, যেহেতু প্রায় মধ্য দুপুর, তো মধ্য দুপুর একটু ফল টল খেলে ভালো হয়। তো আবার পেঁপেটা আমার খুব প্রিয় একটা ফল। আপনাদের কোন ফল প্রিয়, কার কোন ফল প্রিয়, কমেন্ট করে জানাতে পারেন। হুম। আর হচ্ছে পেঁপেটা একটা দেশি ফল, সবচেয়ে বড় বিষয় হলো একটা দেশি ফল। তা আগে ভাবতাম যে বিদেশি যে ফলগুলো ইম্পোর্ট হয়ে বাংলাদেশে আসে, যেমন আপেল, মালটা, হুম, তারপর হচ্ছে কমলা, তো এগুলোতে প্রচুর ফরমালিন ইউজ করে দীর্ঘদিন ভালো রাখার জন্য। তো তাই ভাবলাম যে দেশি ফলের প্রতি খাওয়ার আগ্রহ বেড়েছিল। বাট এখন দেখি যে না, যেই ফলগুলো বাজারে চাহিদা বেশি, যেমন এখন ড্রাগন ফল প্রচুর হয় বাংলাদেশে, এগুলো তো মনে হয় ফরমালিন ইউজ করে, যদিও দামি ফল যেগুলো সেগুলোতে বেশি ব্যবহার করা হয়। পেঁপে তো একদম নিজের চোখেই দেখা, অনেকবার দেখেছি যে এটার এক ধরনের কেমিক্যাল দিয়ে এটাকে পাকিয়ে ফেলে। বিশেষ করে আমাদের দেশে রমজান মাসে এই কাজটা বেশি করা হয় আর কি। তো পেঁপেটা অনেকটাই পাকা, পরিপক্ক একটা পেঁপে। কিন্তু স্বাদ কেমন হবে জানি না, তবে মিষ্টি হোক আর পানসে হোক, যাই হোক,
শরীরের জন্য উপকারী যেহেতু, তাই এটা আমরা খাবো। আমার কাছে কেন জানি সন্দেহ হচ্ছে যে এই জায়গাগুলো দেখেন যে বেশি পেকে গেছে, হ্যাঁ। তো গাছ পাকা পেঁপেটা এরকম হয় না। গাছ পাকা পেঁপে সব জায়গাতে সমানভাবেই তার পরিপক্কতা থাকবে আর কি, হ্যাঁ। তো যাই হোক, এখন গাছ যেহেতু নাই, নিজের গাছ নাই, তাই আমাদেরকে এই চাষিদের উপর নির্ভর থাকতে হবে। তো যাই হোক, এখন আমি পেঁপেটা একটু কাটি, বিসমিল্লাহ। আর এদিক দিয়ে যেহেতু কাটা আছে, ও দেখছেন, যা ভাবছি তাই। এই দেখেন, গাছ পাকা পেঁপের বীজ হবে কি, বীজ হবে একদম কালো। আর এটা দেখেন, এটা অপরিপক্ক একটা পেঁপে ছিল। এই পেঁপেটাকে তারা কোনো প্রকার মেডিসিন দিয়ে দ্রুত পাকিয়ে বাজারে পাঠিয়ে দিয়েছে। দেখছেন, দেখে বোঝা যাচ্ছে এটা অপরিপক্ক পেঁপে। দেখছেন, তা প্রথমে সন্দেহ করেছিলাম এরকম হবে। যাই হোক, অনেকে আবার এই পেঁপের বীজ খায়, বীজটা শুকিয়ে খাওয়া যায়। এটা কিন্তু খুব ভালো একটা টনিক, হজমের জন্য খুবই উপকারী পেঁপের এই বীজ। যদিও আমি এই বীজটা খাবো না, কারণ এটা অপরিপক্ক একটা পেঁপে। এই অপরিপক্ক পেঁপের বীজ খাওয়াটা ঠিক হবে না, তাই পেঁপেটাই খাবো। তো যাই হোক, এখন পেঁপেগুলো আমি একটু সাইজ করে কেটে নিই, হ্যাঁ। যাই হোক, মনটা খারাপ হয়ে গেল আসলে। গাছ পাকা না হোক, অন্তত পক্ষে কেমিক্যাল মুক্ত একটা পেঁপে যদি খেতে পারতাম তাহলে মনে ভালো হতো। এখন আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা করে পেঁপেগুলো এখন আমাকে খেতে হবে। কি আর করার। তো পেঁপে কাটা খুব সহজ, এভাবে জাস্ট একটু প্রসেস করে জাস্ট এখানে কেটে নিলেই হলো। খুবই সহজে পেঁপে কাটা হয়ে গেল। তো এখন জাস্ট দেখি তো, খেয়ে বিসমিল্লাহ। মিষ্টি আছে, খারাপ না, মিষ্টি তো ভালোই। বা চিনি টিনি ঢুকে দিচ্ছে নাকি? যাক, পেঁপের উপকার একটু সবজি। আম্মু, তুমি একটু পেঁপে খাবে? খাবে না? ভাবলাম রান্না করার আগে একটু ফল টল খেয়ে নিই। আমার পেঁপেটা মিষ্টি আছে। দেশি ফল। তো পাতাকপি ভাজি করব, এই জন্য আমরা চুলোতে প্যান বসায় দিলাম। তো চুলোটা অন করে দিচ্ছি, মোটামুটি একটু হিট করে নিতে হবে। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে পাতাকপি ভাজি করে থাকি এটা সেরকমই হবে। তো এটা কোনো আলাদা কোনো বিশেষত্ব নাই, আমরা সেভাবে ভাজি করব। প্যান গরম হয়ে গিয়েছে, এখন আমরা পেঁয়াজ দিয়ে দেব। তারা পেঁয়াজ, দেখছেন, পেঁয়াজ তারা দিচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল সম্ভবত কেটে, হ্যাঁ। ডিপ ফ্রিজে পেঁয়াজ, মহিলারা এখন কত বেশি আরামপ্রিয়, হ্যাঁ। একবারে কেটে রাখছে ডিপ ফ্রিজে, বাস এখন এটা দিয়েই তারা সারা বছর চালাবে। যাই হোক, প্রথমে তেল না দিয়ে প্রথমে তো যাই হোক, তাদের রাঁধুনির সিস্টেম তারাই জানে। তেলের পানিটা একটু গলতে হবে, এই জন্য হয়তো বা তেলটা দেয় নেই, তেলে হয়তো বা করে উঠবে। বুদ্ধি কি এক একটা, হিটলারি বুদ্ধি সবার। হিটলারি বুদ্ধি দিয়ে তারা। যাই হোক, এখন দেখি এটা পানিটা মনে শুকাতে হবে, যেহেতু পেঁয়াজটা ডিপ ফ্রিজ। আসলে পেঁয়াজ অনেকগুলো আনা হয়েছিল এবং সেগুলো পচে যাচ্ছিল, তাই হয়তো বা আমরা কেটে এগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। তো এখন যেহেতু পানিটা একটু ঝরে গেছে, পানিটা ঝরার পরে আমরা এখানে পরিমাণ মতো রান্নার যে তেল, সয়াবিন তেল, আপনার সরিষার তেল দিয়েও করতে পারেন। আমরা সয়াবিন তেলটা রিফাইন তেল দিয়ে করলাম, রান্নার যে তেলটা দিয়ে আমরা এই পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব। আসলে পাতাকপির ভাজিটা অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে করে আমরা সেভাবেই করব, এটার আলাদা কোনো বিশেষত্ব নেই। তবে পাতাকপি দিয়ে গরুর মাংস যে রান্না হয়, আমি জানি না আপনাদের অঞ্চলে সেটা হয় কি না। এই পাতাকপি দিয়ে গরুর মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়। পাতাকপি দিয়ে আপনারা কোন কোন অঞ্চলের মানুষ
কী কী রান্না করেন বা কী কী রান্না করে খাওয়া যায় বা আঞ্চলিক কোনো রেসিপি যদি থেকে থাকে তাহলে আমার সাথে শেয়ার করবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটা আমার এই চ্যানেলে শেয়ার করার জন্য। যদি আপনাদের অঞ্চলের এই পাতাকপি দিয়ে বিশেষ কোনো খাবার রান্না করা হয় যেটা হয়তো বা সকল জেলাতে হয় না বা অন্য কোনো অঞ্চলে হয় না, সেটা যদি আমাদের কমেন্ট করে জানান তাহলে আমরাও জানতে পারবো, আমার সাবস্ক্রাইবাররা জানতে পারবে, ফলোয়ার্সরা জানতে পারবে এবং সেই অনুযায়ী তারাও রান্না করতে পারবে। তো মোটামুটিভাবে আমরা তেল দিয়েছি, তেল গরম হচ্ছে। এবার আমরা কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দেবো, গ্রিন চিলি। হ্যাঁ, কাঁচামরিচটা অবশ্য যে যার স্বাদ অনুযায়ী দেবেন। তো এখন কাঁচামরিচ মোটামুটিভাবে একটু সস্তায়, তো কাঁচামরিচ দিলে কি হবে, মোটামুটিভাবে একটু ঝালের পরিমাণ যে যেরকম পারেন, যে যেরকম খেতে চান সেরকমভাবেই ঝাল দিয়ে রান্না করবেন। আর আমরা তেমন মশলার ব্যবহার করব না এই রান্নাতে, কারণ সবজি রান্নাতে মশলা যত কম ব্যবহার করা যায় সবজি ততটাই টেস্ট হয়। হ্যাঁ, কারণ সবজিতে বেশি মশলা ইউজ করলে সেটা আসলে খেতে হয়তো বা সুস্বাদু হয়, বাট সেটা অনেকটাই হেলদি হয় না আর কি। হ্যাঁ, তো আমরা এখন পরিমাণ মতো লবণ দেবো। হ্যাঁ, লবণটাই টু টেস্ট, যার যার স্বাদ অনুযায়ী দিবেন কম বেশি করে। লবণ ছাড়া যে কোনো জিনিসেরই স্বাদহীন হয়ে যায়, তাই অবশ্যই খেয়াল রাখবেন তরকারিতে লবণ দেওয়া হলো কিনা। হ্যাঁ, এই ব্যাপার। তো পেঁয়াজগুলো আমরা একটু ভাজা ভাজা করবো, নরম করে ফেলবো, ভাজা ভাজা করবো, নরম করে ফেলবো। শীতকালে আসলে বাঁধাকপি ভাজিটা অনেক মজা লাগে। আর মাত্র শীত পড়ছে এই সময় এই বাঁধাকপিটা যদি একটু দাম, তারপরেও প্রথম প্রথম এই স্বাদগুলো আসলে অনেক বেশি মজা হয়ে থাকে আর কি। আমাদের কাঁচামরিচ এবং পেঁয়াজ, লবণ সবগুলো ভালোভাবে মিক্সড হচ্ছে। পেঁয়াজগুলো একটু বাদামি রং হয়ে আসলেই আমরা বাঁধাকপিগুলো দিয়ে দেব। আর রান্নার প্রসেসটা খুব সহজ, আমরা বাঁধাকপি এবং আলু একসাথেই সেদ্ধ করে নিয়েছি। 70% মতো আমরা সেদ্ধ করে নিয়েছি। কারণ আর বাঁধাকপিটা যখন আপনারা সেদ্ধ করবেন পানি ঝরানোর পরে চেষ্টা করবেন এটা আপনার ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে, তাহলে কি হবে, এটা গ্রিন যে ভাব সে ভাবটা থেকে যাবে। সবুজ সবুজ যে ভাবটা সে ভাবটা থেকে যাবে। যাই হোক, এখন আমাদের ইগুলো হয়ে গেছে, আমাদের পেঁয়াজগুলো একটা নরম হয়ে গিয়েছে। এখন আমরা এই দেখেন আমার বাঁধাকপিগুলো কতটা গ্রিন, একদম গ্রিন, সবুজ সবুজ বাঁধাকপি। এখন আমরা এই বাঁধাকপিগুলো আমরা দিচ্ছি এবং অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আর কি বাঁধাকপিগুলো। তো শীতের এই মজাদার সবজিটা খুব ইজিলি, একদম সহজ রান্না, কঠিন কোনো কিছুই না। আর সবসময় খেয়াল রাখবেন যে সবজি রান্নাতে মশলার ব্যবহার যত কম করা যায় ততটাই ভালো, যত কম করা যায়। তো আমরা এখানে কোনো প্রকার মশলা ইউজ করব না, আমরা জাস্ট এরকমই রাখবো। আপনারা চাইলে একটু হালকা হলুদ দিতে পারেন, বাট আমরা হলুদ দেবো না, আমরা জাস্ট সবজির যে অ্যাকচুয়াল যে কালারটা সেই কালারটা রাখার চেষ্টা করছি, একদম গ্রিন গ্রিন যে ভাবটা সে ভাবটা যেটা থাকে আর কি। হ্যাঁ, না যাই হোক, আমরা সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। আমরা কোনো প্রকার মশলা দেব না, আমরা জাস্ট কাঁচামরিচ, পেঁয়াজ আর রান্নার যে তেল সেটা দিয়েছি। আর সর্বশেষ আরেকটু নরম হওয়ার পর আমরা একটা ডিম দেবো। হ্যাঁ, একটা ডিম দিয়ে দেবো। ডিম দিলে কি হবে, এর স্বাদটা আরও বেড়ে যাবে। হ্যাঁ, আর আপনারা এভাবেই সবুজ সবুজ করে রান্না করার চেষ্টা করবেন, একদম গ্রিন গ্রিন থাকবে, তাহলে খেতেও মজা হবে আর দেখতেও সুন্দর লাগবে। মোটামুটি পানি টেনে যাওয়া পর্যন্ত, এই যে দেখেন আমার এখানে একটা পরিমাণে পানি আছে, যেহেতু এই সবজিটা সেদ্ধ করার পর সময় অনেক পানি খেয়েছে আর কি। হ্যাঁ, তো আমি এই পানিগুলো একটু শুকিয়ে ফেলবো। পানিটা শুকিয়ে আসলে আমরা এর ভিতরে আমাদের ডিমটা দিয়ে দেবো। আর দেখেন কালারটা দেখছেন, একদম গ্রিন, দেখছেন, একদম গ্রিন। হ্যাঁ, তো কোনো প্রকার মশলা ইউজ করলে আর এই গ্রিন ভাবটা থাকবে না। তো চেষ্টা করবেন আপনারা ওইভাবে একটু সুন্দর করে। এটা রান্না করার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা সবজিরই ভিটামিন মিনারেল অর্থাৎ যে পুষ্টিগুণ আছে, তাই না,
তো আপনারা যখন এই সবজিটা রান্না করবেন, এই বাঁধাকপির যে পুষ্টিগুণ সেটা যদি আপনি হাই হিটে রান্না করেন তাহলে সেই পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। এবং এটাকে যদি আপনি অনেক বেশি সময় ধরে কুক করেন তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন সবজি যত অল্প সময়ে কুক করা যায়, এবং 70%-80%-এর মতো কুক হলেই আপনারা সেভাবেই খাবেন। এতে কি হবে, সবজিটা খুব বেশি টেস্টি হবে। ইদানিং দেখা যাচ্ছে যে ফেসবুক, টিকটক, তারপর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি খাবার পাহাড়ি খাবার। পাহাড়ি আদিবাসী বা পাহাড়ি জনগোষ্ঠী তারা কিভাবে খায়, তাদের খাবারগুলো দেখবেন তারা শুধুমাত্র পানিতে লবণ মিশিয়ে তারপর তারা সবজিগুলো সেদ্ধ করে তারপর সেই সবজিগুলো তারা কাঁচা কাঁচা খেয়ে ফেলে। এতে দেখেন তাদের স্টেমিনিয়া, তারা যে পাহাড়ে থাকে স্টেমিনিয়া থাকে, তাদের প্রচুর কর্মোদ্যমী থাকে, তারা প্রচুর কর্মোদ্যমী থাকে এবং তারা খুবই হেলদি লাইফ লিড করে। এবার আমরা এখানে একটা ডিম দিয়ে দেবো। হ্যাঁ, এই যে আমরা ডিম দিয়ে দিলাম, জাস্ট এই সিম্পল, একদম ভেরি সিম্পল। হ্যাঁ, এবার ডিমটাকে আমরা কি করব, এর সাথে মিশিয়ে ফেলবো। হ্যাঁ, ডিমটা দিলে কি হবে, বাচ্চা যেহেতু খাবে, তো বাচ্চা অনেক সময় দেখা যায় কি বাচ্চারা ডিরেক্ট আমাদের মতো করে সবজি এভাবে খেতে চায় না। হ্যাঁ, তো ডিমটা দেওয়ার ফলে এটা অনেক ফ্লেভারফুল হবে, অনেক ফ্লেভারফুল হবে এবং খেতে অনেক বেশি মজা হবে, নারো ফ্লেভারফুল হবে। তো এর জন্য আমি ডিমটা দিয়ে দিলাম সবজির সাথে। আর ডিমটা জাস্ট হতে যতক্ষণ সময়, 1 থেকে 2 মিনিট, এরপরে আমি এটা নামিয়ে ফেলবো। আর খুব অল্প সময় হয়ে যায়। তো আর বাঁধাকপি আমি যতটুকু জানি এটা অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি। আর আমরা চেষ্টা করি এই বাঁধাকপিটাকে একটু স্বাস্থ্যকর উপায় রান্না করার জন্য। হ্যাঁ, তো আমি আসলে বাঁধাকপি হালকা সেদ্ধ করে খেয়ে ফেলি, কিন্তু আমার পরিবারের জন্য সেটা পারি না, ওরা তো সেভাবে খেতে পারবে না, তারা বলে আমি নাকি জঙ্গি। হ্যাঁ, জঙ্গিদের মতো খেয়ে ফেলি আমি। হ্যাঁ, ওই যে থাকে না অনেকে যে মানুষ, আদিম যুগের মানুষ, তাদের কাছে আগুন নাই, মশলা নাই, তারা খেয়ে ফেলে, তো তারা আমাকে এইভাবে মনে করে। যদিও ওইটা পাহাড়িরা যে খাবারটা খায় সেটা কিন্তু একটা ভর্তা দিয়ে খায়, কাঁচামরিচ, তারপর রসুন এবং শীতল শুটকি, এগুলো দিয়ে একটা ভর্তা বানিয়ে খায়। তো ওইটা দিয়ে খেতে তাদের অনেক বেশি মানে মজা লাগে আর কি। আমার বাঁধাকপি এবং ডিম দিয়ে সাথে আলু দিয়ে যেই রেসিপিটা তৈরি করছি সেটা প্রায় হয়ে গিয়েছে। দেখুন আমার ডিমগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, সেদ্ধ বলতে আর কি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর এটা কুক করব না, আমি এরকম গ্রিন গ্রিন রাখার চেষ্টা করব। তো এই হচ্ছে আমার বাঁধাকপির রেসিপি। পরবর্তীতে আমি আরেকটা রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে আমি মাংস রান্না করব। তো প্রথম ভেবেছিলাম পেঁপে দিয়ে রান্না করব, কিন্তু না, আজকে যেহেতু ফার্মের মাংস হবে, সেটা পেঁপে দিয়ে খেতে ভালো লাগবে না, তাই আমি সেটা একটু ভুনা ভুনা করবো। তো সাথে থাকুন। বহুদিন ধরে মুরগির মাংস কাটা হয় না। মুরগির মাংস কাটার জন্য বটি, দেখো বটিটা হচ্ছে পারফেক্ট। আর এই হচ্ছে মুরগির মাংস। এই মুরগির মাংসটাকে এখন কাটা হবে। এটা ফ্রিজে ছিল, অনেকদিন ধরে কাটা হয় না, দেখি এটা কিভাবে কাটা যায়। হ্যাঁ, তো প্রথমে আমরা রানটাকে আলাদা করি, নাকি কি বলো বেগম? রানটা আলাদা হবে না? আচ্ছা, এটাকে আমি নিচে দিয়ে নিই, যদিও কাজের মহিলা ঘর মুছে গিয়েছে। আচ্ছা, প্রথমে আমরা রানটাকে আলাদা করব। মুরগিটা একটু বড় সাইজ, কিন্তু বটি ছাড়া এটা কাটা যাবে না। এই হচ্ছে রান। এখন এখানে আমরা রানটাকে একটা পিস করে দেবো। হ্যাঁ, এই এই যে খুব সহজ উপায় হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় রানটাকে কাটবো। এই হচ্ছে আমাদের দ্বিতীয় রান। আসলে বটি ছাড়া মুরগি মাংস কাটা যায় না, তাই বটিটা নিয়ে নিলাম। এবার এই রানটাকে আলাদা করব। আমার মেয়ের আবার এই রান ছাড়া চলে না, এই রান ছাড়া তার চলে না। হ্যাঁ, এ হচ্ছে রান। তো এখন রান্না হবে মুরগির মাংস, ফার্মের মুরগির মাংস। প্রথমে চুলোতে প্যান বসিয়ে দিলাম এবং চুলোটা জ্বালিয়ে দিলাম। প্যানটাকে একটু গরম করে নেব। তো মুরগির মাংস কাটাকাটি করা শেষ। এখন আমরা এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ কুচি দেব, সেই ফ্রিজে রাখা পেঁয়াজ। যদিও পেঁয়াজগুলো নষ্ট হয়ে যেত, তাই
আমরা যেহেতু পেঁয়াজের উপরেই এই মুরগির মাংসটা কষা করব, মানে ভুনা করব, তাই এখানে পেঁয়াজের পরিমাণটা আমরা একটু বেশি দেব। হ্যাঁ, পেঁয়াজের পরিমাণটা বেশি দেব। এটাও আমরা সরিষার তেল দিয়ে রান্না করব। এই তেল এটা যেহেতু সরিষার তেল রান্না করলে খুব মজা হবে, আমরা এখন সরিষার তেল দিয়ে দেব। আপনারা চাইলে রিফাইন তেল, সয়াবিন তেল, অলিভ অয়েল যে যেটা আছে সেটা দিয়ে রান্না করতে পারেন। তবে সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে মাংসের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তাই সরিষার তেল দিয়ে আমরা রান্না করব এবং তেলের পরিমাণটা একটু বেশি দেব। এবার এই পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা নেড়ে চেড়ে নেব। আসলে মুরগির মাংস আমরা বিভিন্নভাবে রান্না করতে পারি। মুরগির মাংসটা আসলে এরকম একটা মাংস যে বিভিন্নভাবে রান্না করা যায়। তবে আজকে আমরা এই মুরগির মাংসটা বেশি করে পেঁয়াজ দিয়ে জাস্ট ভুনা করব আর কি। অনেকে এটাকে মুরগির মাংস কষা বলে। তো প্রথমে ভেবেছিলাম যে পেঁপে দিয়ে রান্না করব, বাট পেঁপে দিয়ে রান্না করলে আমরা যেহেতু ফার্মের মুরগিটা ইউজ করছি রান্নার ক্ষেত্রে, সেই জায়গাতে আমাদের পেঁপে দিয়ে রান্না করলে সেই মাংসটার অথেন্টিক স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম পেঁপে দিয়ে রান্না করা ছাড়া জাস্ট বেশি করে পেঁয়াজ দিয়ে এই মাংসটা একটু ভুনা করি। তো আমরা নেড়েচেড়ে নিচ্ছি এবং পেঁয়াজগুলো যথেষ্ট পরিমাণে নরম হওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে নেব। আর মুরগির মাংস যেহেতু এমনিতেই অনেক নরম একটা মাংস, খুব বেশি সময় লাগবে না এটা রান্না করতে আমাদের। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাতে পারেন। এবং মুরগি মাংস আপনাদের পছন্দ, না খাসি পছন্দ, না কবুতরের মাংস পছন্দ, না হাঁসের মাংস পছন্দ, সেটা জানাতে পারেন। যদিও এখন শীতকাল চলে এসছে, হাঁসের মাংস এখন ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে। কী কারণে জানেন? স্ট্রিট ফুডগুলোর কারণে। যারা স্ট্রিট ফুডে খাবার পরিবেশন করেন বা খাবারের বিজনেস করেন, তারা এই হাঁসের মাংস দিয়ে চিত্রুটি বা চিতই পিঠা, হাঁসের মাংস দিয়ে চিত্রুটি, চিতই পিঠা অথবা পরোটা, লুচি এগুলো বানিয়ে বানিয়ে পরিবেশন করে। আমাদের এই বাংলাদেশের প্রচুর স্ট্রিট ফুড আছে, জনপ্রিয় স্ট্রিট ফুড, যেখানে এই হাঁসের মাংস রান্না করা হয়। তোমার কি হয়ে গেছে মা? আচ্ছা, ঠিক আছে। আমাদের ঢাকার নরসিংদীতে একটা মেলা হয়, জায়গার নাম হচ্ছে কাইক্কার টেক। সেখানে বহু ঐতিহ্যবাহী একটা মেলা হয়। প্রত্যেক রবিবার একটা হাট বসে, হাটবার, এবং এটার ঐতিহ্য প্রায় 100 ইয়ার্স ওভার, 100 বছরের উপরে। তো এটা বলার আগে আমরা এখন লবণ দেব, সল্ট টু টেস্ট, স্বাদ অনুযায়ী। তো সেই ঐতিহ্যবাহী মেলার থেকে আমি একবার একটা হাঁস কিনে এনেছিলাম, এটা গৃহস্থর কাছ থেকে। হাঁসটার টেস্ট এতটা মজা ছিল, তখনই বোঝা যাচ্ছিল যে আসলে যে হাঁসের মাংস বা হাঁস যারা চাষ করে সেই মাংসের স্বাদ আর যারা গ্রামে হাঁস লালন পালন করে একদম ন্যাচারাল ওয়েতে, তাদের হাঁসের মাংসের স্বাদ টোটালটাই ডিফারেন্ট, ভিন্ন রকমের হয়। তো আমার মরিচগুলো মোটামুটি লবণ দেওয়ার পরে আমার পেঁয়াজগুলো অনেকটাই বাদামি বর্ণ ধারণ করছে। আমি আরেকটু ভেজে নেব, আরেকটু নরম করে নেব, তারপর আমি এর ভিতরে মশলা বাটি অ্যাড করবো। হ্যাঁ, আসলে মুরগির মাংসের রান্নাতে মাংস কষানোটাই সবচেয়ে বেশি মেন, মানে ইম্পর্টেন্ট পার্ট। আমরা জানি যে আমরা এই মশলাটা যত ভালোবেসে কষাতে পারবো, এই মুরগির মাংসের স্বাদটা তত ভালো আসবে। মুরগির মাংস আমরা যত ভালোভাবে, মানে মুরগির মাংসেতে যে মশলাপাতি আমরা অ্যাড করব, সেই মশলাটা আমরা যত ভালোভাবে কষাতে পারবো, তত ভালো স্বাদ আমরা পাবো। তো এক্ষেত্রে একটু তাড়াহুড়ো করবো না, আমরা একটু সময় নিয়ে আমরা মশলাটা কষাবো। তো প্রথমে যেহেতু পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজগুলো আমাদের মোটামুটি অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা বাকি মশলাগুলো এখানে অ্যাড করব, এবং এই মশলাগুলো একদম পরিচিত মশলা। এখানে নতুনত্ব কিছু নাই বা ভিন্নতার কিছু নাই, বা নতুন স্টাইলে রান্না শেখাচ্ছি সেই বিষয়ে আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমার ডে অ্যাক্টিভিটিস, অর্থাৎ উইকেন্ডে আমার অ্যাক্টিভিটিসটা আমি দেখাচ্ছি। যেহেতু আমার চ্যানেল দি ফ্রেশ ফ্লেভার, সেই জায়গাতে আমি বিভিন্ন ধরনের ইউনিক ভিডিও শেয়ার করি, বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করি।
তো আজকে আমি কি কি রান্না করব মানে নিজে খাওয়ার জন্য, বাসায় খাওয়ার জন্য, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তবে এখানে এটা শেখাচ্ছি না আপনাদেরকে যে কিভাবে রান্না করবেন। তবে আপনারা আপনাদের ওয়েগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। এই জায়গাতে আমি সরিষার তেল ইউজ করার কারণে একটা বিশাল একটা সুন্দর একটা স্মেল আমার নাকে আসছে, হ্যাঁ। আর সরিষার তেল দিয়ে মুরগির মাংস রান্না করলে এর স্বাদটা অনেকটাই ডিফারেন্ট হয়। যাই হোক, এখন আমি আমার ইগুলো হয়ে গেছে প্রায় প্রায় আরেকটু নেড়েচেড়ে নেবো। আমি আরেকটু লাল ভাজা ভাজা করতে যাচ্ছি আর কি। আমি এটা ব্রাউন শেপ চলে এসছে, আমি আরেকটু ব্রাউনি করব। আরেকটু ব্রাউনি করব। আমি এটাকে আরেকটু ব্রাউনি করব। যদি এটা সোনালী মুরগি বা দেশি জাতের মুরগি হতো তাহলে পেঁপে দিয়ে ঝোল করলে সেটা খেতে খুব মজা হতো। ফার্মের মুরগি হওয়ার কারণে আমি আমার সিদ্ধান্তটা চেঞ্জ করেছি যে না, এটা পেঁপে দিয়ে রান্না করব না, আমি সরাসরি এটাকে ভুনা করে ফেলবো। অর্থাৎ বেশি করে পেঁয়াজ দিয়ে আমি এটা ভুনা করব এবং এটা খেতে সুস্বাদু হবে। যেহেতু বাচ্চা খাবে বাসায়, তারা আবার তো নাক ছিটকাবে, হ্যাঁ, বলবে যে বাবা পেঁপে দিয়েছো, পেঁপে খাই না, মজা হয়নি। আর পেঁপে তো একটা পানসে তরকারি, হ্যাঁ, পেঁপে হচ্ছে পানসে তরকারি। এটা যদি মুরগি মাংসতে দেওয়া হয়, আর যেহেতু হাইব্রিড মুরগি, তাহলে স্বাদটা খুব ভালো আসবে না। বলো। তেলটা একটু ভালোভাবে রান্না করা হলে তেলের সরিষার তেল থেকে একটা গন্ধ আসে, অনেকে এই গন্ধের কারণে খেতে চান না। তো আমরা তো সেই কারণে এই তেলটা যদি একটু ভালোভাবে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেওয়া হয় তাহলে এর স্মেলটা চলে যাবে এবং এটা খেতে খুব সুস্বাদু হবে। তখন আর সরিষার তেলের অতিরিক্ত ঝাঁঝালো গন্ধ বা স্মেলটা নাকে আসবে না। আমরা কিছুটা পানি অ্যাড করে দিলাম। আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম। এবার আমি প্রথমে দেব হচ্ছে আদা বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এটা আসলে মুরগির মাংসের অনুপাতে, আমি হয়তো বা 1 কেজি পরিমাণ মুরগির মাংস রান্না করব, সেজন্য আমি 2 চা চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা দিলাম একসাথে মিক্সড করা। আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিতে হবে এবং একটু সময় নিয়ে নাড়তে হবে। ওই যে আগেই বলেছি যে মশলাটা, অর্থাৎ এই মশলা যত বেশি ভালো কষানো হবে এই রান্নার স্বাদটা তত ভালো হবে। তাছাড়া আদা রসুনের কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে, হ্যাঁ। তাই আমরা চেষ্টা করব এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া। আমরা 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সামান্য দিলাম, যেহেতু 1 কেজি পরিমাণের মাংস, যদি ওজন করা নেই তারপরও এটা অনুমান করে দিচ্ছি আর কি। হলুদ, মরিচ, ধনিয়া এগুলো হচ্ছে রান্নার প্রাণ। এখন ঝালের জন্য মরিচ দিচ্ছি। মরিচের পরিমাণটা আমি 2 চামচ দিলাম, যাতে যেহেতু কাঁচামরিচ আমি একটু ইউজ করবো এখানে, সেই জায়গাতে আমি শুকনো মরিচের গুঁড়োটা আমি একটু কম ইউজ করলাম এখানে, হ্যাঁ। আর শুকনো মরিচের গুঁড়ো ইউজ করার পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার এসছে। আমি খুব সিম্পল ওয়েতে রান্নাটা করছি। এবার আমি ধনিয়া দিলাম খুব সামান্য পরিমাণ, 1 চামচ টেবিল চামচ না, সরি, 1 চামচের থেকে কিছুটা কম দিলাম। এখন আমি দেবো হলো জিরা, না না গরম মশলা, জিরা দিলাম এই এক 1 চামচের থেকে একটু কম। জিরাটা খুব ফ্লেভারফুল একটা মশলা। এই জিরা দেওয়াতে এই মাংসের একটা সুঘ্রাণ আসে। এই এখন আমি স্মেলটা নাকে পাচ্ছি, খুব সুন্দর একটা স্মেল আমার নাকে আসছে। আবার বাজারে রেডিমিক্স মশলা পাওয়া যায়, সেই মশলা আপনারা দিতে পারেন। এটা কি? এবার আমি হাতে ভাঙানো, অর্থাৎ ঘরে ভাঙানো, আমি নিজের হাতে বানিয়েছি গরম মশলা, আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম। যদিও এই জিনিসগুলো বাজারে পাওয়া যায়, তবে প্যাকেটজাত পণ্যের ভিতরে আসলে কিভাবে প্যাকেটজাত করা হয়, কিভাবে পণ্য দেওয়া হয়, সে ব্যাপারটা আসলে অতটা ভালো জানা বোঝা নাই। তাই চেষ্টা করি মশলা কিনে মেশিনে ভেঙে তারপর সেগুলো ইউজ করার জন্য। আমার এলাকাতেই পাওয়া যায়, একটা দোকান আছে এখানে। এখন আমরা এই মশলা খুব ভালোভাবে কষাবো, হ্যাঁ, একটু সময় নিয়ে কষাবো, যাতে করে এই মশলার গন্ধটা চলে যায় এবং খুব সুন্দরভাবে কষানো হয়।
মশলাটা দেওয়ার পরে আমি অনবরত নাড়বো, কারণ দেখা যাবে যে নিচে লেগে যেতে পারে, খেয়াল রাখবেন এটা। যদিও আমি একটু পানি দিয়েছি। আর খুব সুন্দরভাবে ভালোভাবে কষাতে হবে, মশলাটা যাতে খুব ভালোভাবে কষে যায়, তাহলে এই মাংসটা খেতে খুব মজা হবে। যেহেতু মাংসটা খুব নরম এবং এটা ফার্মের মাংস, যদি আমি ফার্ম খাই না, আমি সোনালিটাকে বেশি প্রিফার করি, সোনালি মুরগি বেশি খাওয়া হয়। তো মাঝে মাঝে একটু চিকেন নাগেটস অথবা স্যুপ বানানোর জন্য, অথবা চিকেন দিয়ে ছোটোখাটো আইটেম করার জন্য আর কি চিকেনের প্রয়োজন হয়, তখন এই ফার্মের মুরগির মাংসটা দিয়ে রান্না করলে বা তৈরি করলে রেসিপিটা এটা ভালো হয় আর কি। আসলে রান্নাটা একটা শিল্প, যে যার মতো করে রান্না করতে পারে। এক একজনের রান্নার প্রসেস এক এক রকমের, যার যার মতো করে সে রান্না করবে। তবে এই মশলা কষানোটা খুব তাড়াহুড়া করা যাবে না এই জায়গাতে, খুব সময় নিয়ে ধীরে ধীরে মশলাটা ভালোভাবে কষাতে হবে। আমি আগেই বললাম যে তাহলে এটা খেতে খুব স্বাদ হবে। আর মুরগির মাংস রান্না করতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু এটা ফার্মের মুরগি, খুব অল্প সময় রান্না হয়ে যাবে। এবার আমি এই মশলার সাথে একটু ফ্লেভার আরেকটু বাড়ানোর জন্য আমি তেজপাতা অ্যাড করব। আমি দুটি তেজপাতা দিয়ে দিলাম। আমার কষানো প্রায় শেষ, এখন আমি মাংসগুলো অ্যাড করব। ভালোভাবে পানি ঝরিয়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। একটু বড় বড় পিস করা হয়েছে, যেহেতু আমি জাস্ট ভুনা করব, তাই মাংসগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। হ্যাঁ, খুব ভালোভাবে কষিয়ে নেব, এতে করে প্রত্যেকটা মাংসের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে অ্যাড হবে। একটা মোটামুটি তেলের পরিমাণ সঠিকই ছিল, এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এইটা খুব বেশি মজা হবে আর কি। এখন ভালোভাবে ওয়েল মিক্সড করে নেব। মাংস দিয়ে খুলে জায়গা, মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। তো আমরা খুব বেশি পানি অ্যাড করব না, জাস্ট অল্প একটু পানি দিলেই এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ফার্মের মুরগির মাংস, দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পানি মাংস থেকে বের হচ্ছে। এটা দিয়ে সেদ্ধ করা যায়। তারপর আমরা অল্প একটু পানি অ্যাড করব, তবে এখন না, এটা আরেকটু ভালোভাবে সেদ্ধ হওয়ার পর। এই পর্যায়ে আমি কষানো প্রায় শেষ, এবার আমি পানি অ্যাড করব। কিছুটা পানি অ্যাড করে দিলাম, যদিও মাংস থেকে প্রচুর পরিমাণে তেল এবং তেলের জাজ ডুবাই দিচ্ছে আজকে মাংসের ভিতরে, তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে মনে হচ্ছিল, আর মাংস থেকেও তেল বের হচ্ছিল। তো যাই হোক, তারপর আমি অল্প একটু পানি দিলাম, যেহেতু 50% মতো সেদ্ধ হয়ে গিয়েছে মাংস। তো কিছুটা পানি দিয়ে আমি এখন কিছুটা সময় ঢেকে রাখবো এবং রান্না করব। তো ভিউয়ার্স, আমার মাংস প্রায় অলমোস্ট হয়ে এসছে। আমি যতটুকু পানি অ্যাড করেছিলাম সেই পানিটা অনেকটা টেনে গেছে। আমি আরেকটু ঝোল কমাবো,
আর মাংসটাও মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর একটি কালার এসছে মাংসের, আর দেখতেও খুব কিউট লাগছে। এটা মেখে দেব। মুরগির রান তার খুব প্রিয়, আর খুব সুন্দর একটা স্মেল আসছে। মাংসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। ভেরি সিম্পল, বললাম না যে খুব অল্প সময় আসলে এই মাংসটা রান্না হয়ে যায়, অল্প সময় কুক হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, কারণ মাংসটা এমনিতে অনেক নরম থাকে। মাংসটা অনেক নরম থাকে, যে কারণে এটা অল্প সময়, এটা অল্প সময় কুক করা যায় আর কি। খুবই সিম্পল একটা রেসিপি। আসলে মুরগির মাংস এক একজন এক একভাবে রান্না করে। আমি খুব সিম্পল ওয়েতে রান্না করলাম, যেহেতু ফার্মে মুরগির মাংস, এই জন্য খুব সিম্পল ওয়েতে রান্না করলাম। তো আমি আরেকটু পানি টেনে নেব, তাহলেই মোটামুটিভাবে আমার মাংস রেডি। আমি এই জায়গাতে আর অতিরিক্ত কোনো কিছু অ্যাড করব না। আর কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এসছে, আর ভালো একটা স্মেল আসছে আমার নাকে, খুব সুন্দর একটা স্মেল আসছে।